বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালের বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মায়ের সঙ্গে দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালে নির্বাচনের পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারেক রহমানের ৬০তম জন্মদিনে থাকছে না জমকালো কোনো আয়োজন। কেন থাকছে না জানালেন তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ। জনাব তারেক রহমান সাহেবের যে রাজনৈতিক দ্যুতি ছড়াতে পারেন, স্পার্ক করতে পারেন পলিটিক্যালি, এটা হচ্ছে ওনার বৈশিষ্ট্য। কখন কোন জিনিসটা প্রয়োজন, সময়োচিত সিদ্ধান্ত নেওয়া। ৫ তারিখের পরে যখন কার্যত প্রথম ৩ দিন তো দেশে কার্যত ওই রকম সরকার ব্যবস্থা ছিল না, যেটা বাস্তব, সেই সময় কিন্তু তিনি বক্তৃতা দিয়েছেন এবং অনেকেই তখন কথা বলেছেন যে এত তাড়াতাড়ি বিএনপির বক্তব্য দেওয়ার কী প্রয়োজন ছিল। বাট যারা তখন সমালোচনা করেছেন তারাই পরবর্তীতে বলেছেন ইট ওয়াজ এ রাইট ডিসিশন ফ্রম বিএনপি এজ এ বিগেস্ট স্টেক হোল্ডার এবং তার প্রধান নেতা জনগণকে কন্ট্রোল রাখার জন্য, শান্ত রাখার জন্য। এবং এটাই তার রাজনীতি, অর্থাৎ দেশ বিনির্মাণের জন্য যখন যা প্রয়োজন তিনি তা করতে পারেন। এবং ওনার যারা নেতাকর্মী আছে, বাংলাদেশের শত সহস্র নেতাকর্মী আছেন, তারা নির্দ্বিধায় তারেক রহমান সাহেবের প্রতি আস্থাশীল এবং বিশ্বাস করেন। নেতা যখন যেটা বলেন সেই কাজটা তারা করেন, সাদরে গ্রহণ করেন। এবং এটা প্রমাণিত জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সময়োপযোগী কার্যক্রম বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। আজকে যারা তারেক রহমান সাহেবের ব্যাপারে না জেনে না বুঝে মাঝে মধ্যে সমালোচনা করতেন, তারাও কিন্তু অকপটে স্বীকার করছেন যে ৫ই অগস্টের পরে জনাব তারেক রহমান সাহেবের বিভিন্ন সিদ্ধান্তগুলো সময়োচিত এবং দেশের স্বার্থে প্রয়োজন ছিল। তো অতএব এ থেকেই প্রমাণিত হয় যে জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক দ্যুতি ছড়ানোর ক্ষমতাটা আছে, সম্মোহিনী শক্তিটা আছে। জন্মদিনের রাজনীতি কিংবা রাজনীতিতে জন্মদিন বিগত সরকারের আমলে বেশ আলোচিত বিষয় ছিল। এবছর তারেক রহমান তার কর্মীদের জন্মদিন পালন করতে ঠিক কি কারণে বারণ করলো, কি মনে করছেন আপনি? উনি কখনোই ওনার জন্মদিন পালন করতে দেননি, উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক। কিন্তু ওই 1/11-এর পরে তিনি যখন লন্ডনে গেলেন, অফকোর্স বিএনপির জন্য, বিএনপির নেতাকর্মীদের জন্য তারেক রহমান সাহেব প্রাণ। তো এই প্রাণের স্পন্দন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপির নেতাকর্মীরা। সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি, যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে। আমি আসছি না এই ধরনের কোনো শঙ্কা নেই। না, এইবারের নিষেধাজ্ঞা না, গত বছরও কোনো পালন করেননি ওনার জন্মদিন। গত কয়েক বছরে কিন্তু কোনো পালন করা হয়নি। এইভাবে বলা হয়নি, কারণ হলো কি, মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায়। সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি। আপনারা যখন ওনাকে মিডিয়াতে দেখেন, এখন তো দেখতে পাচ্ছেন, আগে তো গত 15-16 বছর তো মানুষ দেখতে পারতো না। দেখেন তো আপনারা খেয়াল করে, এক পাঞ্জাবি পরে তিনি 7-8 দিন চালাচ্ছেন, এক হাফাতা শার্ট পরে তিনি দিনের পর দিন কথা বলে যাচ্ছেন একই কালারের। মানে এইটা উনার বৈশিষ্ট্য। একটা কথা মনে রাখা দরকার আমাদের, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, যার কাপড় কেটে জনাব তারেক রহমান সাহেব পরে বড় হয়েছেন, তার সন্তান তিনি। আতিশয্য কি জিনিস ওনার মধ্যে নেই, অতিরঞ্জিত কি জিনিস ওনার মধ্যে নেই। ওনার খাওয়া, খাদ্য, চলন বলন দেখলে যে কোনো মানুষই আশ্চর্য হয়ে যাবেন যে সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এইভাবে চলাফেরা।
আমি তো একটা উদাহরণ দিলাম, একটা ব্লু কালারের পাঞ্জাবি দেখেন, সেই গত কুরবানির ঈদের আগের কুরবানি ঈদের সেই পাঞ্জাবিটা তিনি 3টা ঈদে নামাজ পড়লেন, এখনও যখন পলিটিক্যাল বক্তব্য হয় সেই পাঞ্জাবিটাই পরা। নিশ্চয়ই এখন তো মানুষ বিশ্লেষণ করতে পারছে, হাফাতা শার্ট, একই কালারে একই শার্ট তিনি পরেই যাচ্ছেন। অর্থাৎ ক্ষমতার যে আতিশয্য সেটা কখনোই ওনার মধ্যে ছিল না। হ্যাঁ, যা হয়েছে 1/11 বা এর আগে ওনার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে, এবং সেই প্রপাগান্ডা থেকে জাতি অনেক কিছু শিক্ষা পেয়েছে। দেখুন, জনাব তারেক রহমান সাহেব একজন খাঁটি জাতীয়তাবাদী নেতৃত্ব, তিনি বাংলাদেশের একমাত্র নেতৃত্ব যিনি বলতে পারেন আমি বাংলাদেশের সীমানা বাড়াতে চাই। তো এই যে এই উপলব্ধিটা কই অন্য কোনো নেতৃত্বের মধ্যে তো সেটা আসেনি। পাশাপাশি এখন উনি আরেকটা কর্মসূচি ঘোষণা করেছেন যে ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় যেতে পারেন তাহলে আবার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। কেন? শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছিলেন বাংলাদেশে একটা কৃষি বিপ্লব হয়েছিল। এখন পানির হাহাকার, পানি নাই কোথাও। তিনি নতুনভাবে নিউ টেকনোলজি অ্যাডাপ্ট করে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে আবারও সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই প্রাণের বাংলাদেশ গড়ে তুলতে চান। খাঁটি জাতীয়তাবাদী নেতাদের এটাই বক্তব্য থাকে। তিনি কোনো আতিশয্য পছন্দ করেন না। খাবারের মেনুতে ওই আপনারা দেখেছেন ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় টেবিলে কত খাবারের, মনে হচ্ছিল শাহী দরবারের খাবারের মেনু। খাবারের মেনুতে ওনার কোনো আতিশয্য থাকে না। শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়া যেভাবে বড় করেছেন, উনার কাপড় কেটে জনাব তারেক রহমান সাহেব এবং কোকো সাহেব, মরহুম কোকো সাহেব বড় হয়েছেন। ওনার কাটা কাপড়ের প্যান্ট পরে এবং শার্ট পরে, তাই লালন করেন, তাই ধারণ করেন, এবং এইভাবেই তৈরি হয়েছেন ওনারা। দেশের জন্য ওনারা তৈরি হয়েছেন, কোনো আতিশয্যের জন্য না। তারেক রহমান দেশে ফিরুক চায় কর্মীরা, ঠিক কী কারণে তিনি দেশে ফিরছেন না? তবে কি এখনও মামলার জালে আটকে আছেন তিনি? কি মনে করছেন আপনি? আমার মনে হয় মামলার সাথে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দেশের প্রত্যাবর্তনটা কোনো ক্যাজুয়াল লিঙ্ক নেই। অফকোর্স তিনি গত 16-17 বছর দেশের বাইরে আছেন, শত সহস্র কর্মী আছেন, কর্মী বান্ধব নেতা, কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন ওনার দেশে ফেরার ব্যাপারে। ঠিক তেমনিভাবে লক্ষ কোটি জনতা আছেন যারা জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, শহীদ জিয়াকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। তো তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমান সাহেব নিজেকে বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মানুষের প্রত্যাশা আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের প্রত্যাশার প্রতি তিনি সম্মান দেখিয়ে এবং নেতাকর্মীদের আবেগকে ধারণ করে দেশে আসার বিষয়ে তিনি যথাসময়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তারেক রহমানের বিরুদ্ধে ৮০টির বেশি মামলা রয়েছে বলে আমরা জানি। ফেসিবাদ পতনের পর কিছু মামলা থেকে তাকে অব্যাহতি, কিছু মামলা থেকে জামিনও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কয়টি মামলা থেকে তার জামিন মিলেছে বা অব্যাহতি পেয়েছে? বাকি মামলাগুলোর কি অবস্থা এখন? অধিকাংশ মামলাই ওনার কোনো এফআইআর ওনার নাম ছিল না, অর্থাৎ ওনাকে একটা মামলা অ্যারেস্ট করিয়েছে, পরবর্তীতে দেখা গেল আরও 15-20টা মামলা ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এরপরে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় আসার পরে জনাব তারেক রহমান সাহেবকে 21শে আগস্ট, ইনফেমাস 21শে আগস্ট মামলায় গ্রেফতার দেখানো হলো, অর্থাৎ চার্জশিটভুক্ত করা হলো, এফআইআর নাম ছিল না। আর হলো মানি লন্ডারিং কেসে ওনাকে আনা হলো। পরবর্তীতে 2014-15 দিকে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশে প্রায় 64টা ডিস্ট্রিক্টেই ছাত্রলীগ, যুবলীগ বা অনেক আইনজীবী মানহানির মামলা করেছিলেন। তাও হবে প্রায় 80-82টার মতো। তো গোটা সব মিলিয়ে 80-82টা বা 85টার মতো মামলা হবে আর কি, সব কিছু মিলিয়ে। তো আমাদের কাছে 1/11-এর সময় যে কিছু দায়ের করা হয়েছিল এর মধ্যে অনেকগুলা মামলাই মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে বাতিল করা হয়েছে। আর আপনার
মানহানিরও অনেকগুলো মামলা আছে, যে মামলা অনেকগুলো খারিজ হয়ে গেছে। অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়ায় অনেকগুলো মামলা বাতিল হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় খারিজ হয়ে গেছে। যেমন বাতিল হয়েছে ওই রকম মামলাগুলো যে মামলাগুলোতে তিনি চার্জশিটভুক্ত ছিলেন না, এফআইআরেও নাম ছিল না, সেই সমস্ত মামলা আমরা আদালতে গেছি, আদালত থেকে বাতিল করে দিয়েছেন। আর খারিজ হয়েছে হলো ধরেন এবি সিদ্দিক নামে এক জেন্টলম্যান ছিলেন, উনি মামলা করেছেন, উনি জীবিত নাই, ততএব ওনার পক্ষে মামলা আর তো চলতে পারে না। মানহানি তো তার হয়েছিল যিনি মানহানির মামলা দায়ের করেছিলেন। আবার অনেক মানহানির মামলা আছে ছাত্রলীগ, যুবলীগ বা কিছু কিছু আওয়ামী আইনজীবী দায়ের করেছিলেন মানহানির কথা বলে, বাট দায়ের করার পরে আর সেই মামলার ওনারা কোনো খোঁজখবর নেননি। দেখা গেল 2014 সনে মামলা দায়ের করা হয়েছে, 2024, গত 10 বছরে ওনারা ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের সাক্ষ্য উপস্থাপন করেননি, নিজেরাও সাক্ষ্য দেননি। তো আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডের বিধানই আছে, কোনো মামলা দায়ের হলে পরবর্তীতে সেই মামলা কোনো সাক্ষ্য হাজির না করলে অথবা বাদী যদি তার নিজের সাক্ষ্য পর্যন্ত না দেয়, সেই ক্ষেত্রে মামলাটা খারিজ হয়ে যায়, এবং তাই হয়েছে। মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কোনো ধরনের কোনো রাজনীতির উদ্দেশ্যের বাইরে কোনো কিছু না। ওনাকে পলিটিক্যালি ডিফেম করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবেই ওনার রাজনৈতিক যে স্ট্যান্ডিং আছে সেই স্ট্যান্ডিংটাকে বিতর্কিত করার একটা অপপ্রয়াস। তো আমরা অধিকাংশ প্রায় সব মামলাই, যে মামলাগুলো দায়ের করা হয়েছে প্রত্যেকটা মামলায়, আপনি যদি একদম আমি A to Z প্রত্যেকটা মামলা ধরে ধরে বলি, যেমন মানি লন্ডারিংয়ের মামলা, এই মামলা জনাব তারেক রহমান সাহেবের এফআইআরভুক্ত নাম নেই, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যদিও শেখ হাসিনা ওয়াজেদ, পলাতক শেখ হাসিনা অনেকবার বলেছে যে কি FBI-এর এজেন্ট এনে সাক্ষ্য দেওয়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, ভুয়া প্রচারণা ছিল। এবং সেই মামলাতে জনাব তারেক রহমান সাহেবকে খালাস দেয়া হয়েছিল। আপনারা জানেন যিনি খালাস দিয়েছিলেন সেই জাজকে দেশান্তরী হতে হয়েছিল এবং তাকে পিস্তল পর্যন্ত ঠেকানো হয়েছিল। উনি বলেছেন যে তাকে যেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রায় দেয়, কিন্তু তিনি আইনের চোখে যখন দেখলেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তখন তাকে খালাস দিলেন। আর আমরা দেখলাম উচ্চ আদালতে এসে সম্পূর্ণ পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে ওনাকে 7 বছরের সাজা দেয়া হলো। ঠিক তেমনিভাবে ইনফেমাস 21শে আগস্টের কথা যদি বলেন, 21শে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। ইভেন আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, সেই সময়টা তো জনাব তারেক রহমান সাহেব তথা বিএনপির জন্য সবচেয়ে হস্টাইল গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্টের সময় একটা চার্জশিট দেয়া হলো, সেই চার্জশিটেও জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। এমন কি আপনি শুনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা ওয়াজেদ নিজে সাক্ষ্য দিয়েছেন 161 বলে আইনের ভাষায়। আন্ডার ক্রিমিনাল প্রসিডিউর কোডে যখন একটা মামলার চার্জশিট দিতে লাগে, তখন তদন্তকারী কর্মকর্তা ভিকটিম এবং ওই মামলার যারা সংশ্লিষ্ট সাক্ষ্য তাদের সাক্ষ্য নেয় ওই ঘটনা সম্পর্কে বলার জন্য। শেখ হাসিনা ওয়াজেদ, সাজেদা চৌধুরী, মরহুম হানিফ, মরহুম জলিল সাহেব সহ আওয়ামী লীগের প্রায় 43 জন নেতা, কর্মী না কিন্তু নেতা, সাক্ষ্য দিয়েছেন আন্ডার 161। সেই সাক্ষীতেও জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে কি মামলায় সাজা হয়েছে, যেসব মামলায় সাজা হয়েছে সেসব মামলা থেকে জামিন পেতে কত সময় লাগতে পারে, বা সেই মামলাগুলোর কি অবস্থা এখন? যে 5টি মামলায় সাজা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট কেস, না চ্যারিটি বলে ওনার নাম নেই, হ্যাঁ, জিয়া অরফানেজ ট্রাস্ট কেস, সেই ট্রাস্ট কেসের ওনার বিরুদ্ধে 10 বছরের সাজা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপিলটা পেন্ডিং আছে মহামান্য সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে, তো সেটা শুনানির অপেক্ষায় আছে। আর আপনার আরেকটা মামলা দুর্নীতি দমন কমিশনের একটা মামলায় সাজা হয়েছে। সেই মামলাটাও আপনারা জানেন 2007 সনে দায়েরকৃত মামলা। 2023 সনে হঠাৎ করে তড়িঘড়ি করে দিনের সাক্ষী রাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে 43 জন সাক্ষীর মধ্যে মাত্র 9 জন সাক্ষী নিয়ে একটা রায় দিয়ে দিয়েছেন। আর মানি লন্ডারিং কেসে আমি যা বললাম, নিম্ন আদালতে খালাস ছিলেন, সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে 7 বছরের সাজা দিয়েছেন।
এই গেল আপনার 3টা। আর নড়াইলে একটা মানহানির মামলা 2 বছর সাজা হয়েছিল, সেই মামলাটা আছে 4টা। আর একটা তো ইনফেমাস 21শে আগস্ট যাবজ্জীবন, সেই একটা মামলা। এই টোটাল 5টি মামলা আছে। তো এক্সকিউজ মি, এই মামলার জাল ছিঁড়ে বের হতে কেমন না সেটাতে আসছি, সেটাতে আসছি। 21শে আগস্টের মামলাটা এখন মহামান্য হাইকোর্ট ডিভিশনের শুনানির জন্য আছে এবং শুনানি চলছে। যে অরফানেজ ট্রাস্ট কেসটাও শুনানির জন্য আছে এবং শুনানি অব্যাহত আছে। আর আপনার নড়াইলে যে 2 বছরের একটা সাজা হয়েছে, সেটারও আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি আইনানুগভাবে, যা যা করণীয়। জনাব তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব এবং ওনার নির্দেশনা আছে। তিনি দেশের সংবিধান, প্রচলিত আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। সেই আস্থার জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে মামলাগুলা আমরা আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করব। হ্যাঁ, অনেক মামলা আছে যে মামলাগুলা এখন পর্যন্ত সাজা হয়নি বা কোনো কিছু না, সেই মামলাগুলার প্রশ্নে আমি কন্টিনিউ করব, আসছে না? সেই মামলাগুলোর প্রশ্নে আমরা দেখেছি যে সরকার একটা প্রেস নোট ইস্যু করেছে, অনেক মামলা প্রত্যাহার করবেন। বাট জনাব তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশনা আমাদের উপরে যে যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। অর্থাৎ দেশের সমস্ত রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক নেতা কর্মী, ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়, ওনারটা হয়। সেটা হলো ওনার কর্মীর প্রতি ভালোবাসা, মমত্ববোধ, যে আমার মামলা আগে আমি প্রত্যাহার করতে চাই না, আমি যেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক কর্মী হই, আমার পরে যেন আর কোনো মামলা প্রত্যাহার করা না হয়, সেই নির্দেশনা আমাদের উপরে আছে। আর পাশাপাশি অন্য যে মামলাগুলো কনভিক্টেড হয়েছে আনফর্চুনেটলি এবং মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করিয়ে কনভিকশন দেওয়া হয়েছে গায়ের জোরে এবং আদালতকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে, সেই কনভিকশনের মামলাগুলো আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি যাতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহামান্য আদালত থেকেই এই বিষয়গুলো সুরাহা করা হয়। আমরা প্রত্যাশা রাখি আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বের মাধ্যমে এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে কোন দল করে সেটা বড় না, প্রত্যেকটা মানুষই যেন বলে এটা আমার সরকার, আমার দেশ, সেরকম মানুষই তিনি করতে চান, সেরকম দেশেই করতে চান। যে কারণে তিনি অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা হবে। তো এই জাতীয় সরকারের কনসেপ্টটা কিন্তু আজকে নতুন না, অনেক আগেই তিনি দিয়েছেন। রেইনবো নেশনের কনসেপ্ট কিন্তু নতুন না, অনেক আগেই দিয়েছে। তখন মানুষ হয়তো আলোচনা করেনি, তার কারণ অনেকেই ভেবেছিল শেখ হাসিনা বোধহয় পলাতক শেখ হাসিনা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে বাংলাদেশকে, এরকমই অনেকে ধারণা করেছিল, যে কারণে জনাব তারেক রহমান সাহেবের কথাগুলা আলোচিত হয়নি তখন। আমরা সাধুবাদ জানাই, এখন আলোচিত হচ্ছে, মানুষ তার মর্মবাণীটা এখন বুঝতে পারছেন এবং ওনার যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপের সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ১/১১ সরকারের আমলে নির্যাতনের শিকার তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য চলে যান লন্ডনে। স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।